This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো এক জঙ্গির আধার কার্ড তৈরি বাংলা থেকেই এই তথ্য সামনে আসছে। বাংলা থেকে আধার কার্ড তৈরি করেছে সেই জঙ্গি সাদ রানী ছাড়াও আরো এক জঙ্গির আধার তৈরি এ রাজ্যে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, ফের এক জঙ্গির তথ্য পাওয়া যাচ্ছে যে আধার কার্ড তৈরি করেছে এই বাংলা থেকেই। আচ্ছা, এই বাংলা কি এই জঙ্গিদেরকে আধার কার্ড দেওয়ার জন্য একদম সেফ হাব হয়ে গেছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ঘটনা পরম্পরা কিন্তু সেরকমই ইঙ্গিত করে, কারণ সাদরাদির যেরকম আমরা দেখলাম যে তার ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড মুর্শিদাবাদের একটি নির্দিষ্ট ঠিকানায় তৈরি করা হয়েছে, কিন্তু তার আগেই, তার বেশ কয়েক বছর আগেই সাইফুল ইসলাম, যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সিনিয়র নেতা হিসেবে পরিচিত, এবং তাকে পাঠানো হয়েছিল এই মুর্শিদাবাদের পথেই এদেশে সে প্রথমে ঢোকে, এবং এই সাদরাদি এবং তার যে অনুগামী তাদের সাহায্যেই সে এই আধার কার্ড তৈরি করে, এবং সেই আধার কার্ডের ভিত্তিতে সে পরবর্তীতে অসমের বরপেটা জেলায় একটি মাদ্রাসার আরবি শিক্ষকের আড়ালে বাংলাদেশের এই আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠন চালিয়ে যাচ্ছিল, এবং তার কাছ থেকেই উদ্ধার হয়েছিল অসমের যেরকম হ্যান্ডমেড রাইফেল এবং আইডি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছিল, এই সাইফুলের কাছ থেকেও উদ্ধার হয়েছিল ঠিক সেরকমই একাধিক স্বয়ংক্রিয় রাইফেল, যেগুলো AK-47 লুক অ্যালাইক, অর্থাৎ AK-47-এর সঙ্গে মিল আছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই যে আনসারুল্লাহ বাংলা টিম এই ধরনের পরিকল্পনা করছে, এখান থেকে এটা স্পষ্ট। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সাইফুল ইসলামের তদন্ত করছে এনআইএ কয়েকদিন আগেই অসমের আদালতে তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে যে সাইফুলের কাছ থেকে পাওয়া আধার কার্ড বাংলায় মুর্শিদাবাদ জেলা থেকে তৈরি, এবং যেটা আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি, সাদরাদি যেখান থেকে আধার কার্ড করেছিল সেই একই চক্রের মাধ্যমে ওই কাছাকাছি ঠিকানাতেই এই আধার কার্ড তৈরি হয়েছিল, এবং সেটা যে ভুয়ো সেটা এনআইএ রিপোর্ট দিয়েছে। এটা থেকে একটা বিষয় স্পষ্ট, আনসারুল্লাহ বাংলা টিম দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে, এবং তাদের যে এই মডিউল বা স্লিপার সেলগুলো দীর্ঘদিন ধরে সক্রিয়, এবং সেই সক্রিয় থাকার ফলেই এই বাংলাদেশে আনসার নেতারা এখানে আসার আগেই কিন্তু এই ধরনের নথিপত্র তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রাজ্যের বুকে আনসারুল্লাহ বাংলা টিমের যে স্লিপার সেল কতটা সক্রিয়, এই পরপর এই যে লজিস্টিক সাপ্লাই তারা দিচ্ছে বিভিন্ন নেতার ক্ষেত্রে, সেটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের ভারতীয় নথিপত্র তৈরির ক্ষেত্রে যে কতটা ল্যাকুনা রয়েছে, সেখানে নজরদারির অভাব রয়েছে, সেটাও স্পষ্ট হচ্ছে। এবং সেই বিষয়গুলো মাথায় রেখে যেটা এনআইএ ইতিমধ্যে এই সাদরাদি এবং বাকি 9 জনকে জিজ্ঞাসাবাদ করছে, এবং তারা নিশ্চিত যে সাদরাদি এবং সৈফুলের যে মডিউল সেগুলো একই মডিউলের অংশ, এবং এরা দীর্ঘদিন ধরেই অস্ত্র তারা মজুত করছে এবং বিস্ফোরক তারা মজুত করছে। অর্থাৎ দীর্ঘদিনের একটা পরিকল্পনার ফল এখন যে তথ্যগুলো সামনে আসছে। অবশ্যই অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আচ্ছা, আমরা কি শুধুমাত্র জাল পাসপোর্টের কথা বলতে পারি? জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, আর এবার জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টার হিসেবে উঠে আসছে বারাসাতের নাম। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধারপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এর আগে পর্যন্ত তো ছিল জাল পাসপোর্ট, যার এপিসেন্টার হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, এবার জাল বার্থ সার্টিফিকেট, যার এপিসেন্টার বারাসাত। মানে এরকম এক একটা জেলায় যদি এক একটা মানে জালিয়াতির এপিসেন্টার হয়ে যায়, তাহলে তো গোটা রাজ্যটাই একসময় জালিয়াতির এপিসেন্টারে পরিণত হবে। চয়নিকা, দেখো তুমি যে নামগুলো বললে, অর্থাৎ কদম্বগাছি থেকে শুরু করে বারাসাত বা বসিরহাট, গঙ্গারামপুর, এই সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই কিন্তু লালবাজারের তরফ থেকে যে সমস্ত বার্থ সার্টিফিকেট এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে সেগুলোর সত্যতা কতটা বা সেগুলো সঠিক কিনা তা যাচাই করার জন্যে চিঠি পাঠানো হয়েছিল, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশকে যেটা জানানো হয়েছে, সমস্ত বার্থ সার্টিফিকেটই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই সমস্ত গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পুরসভার নাম ব্যবহার করে এই সমস্ত জাল বা ভুয়ো পাসপোর্ট তৈরির জন্যে এই বার্থ সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছিল। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানাবো যে এই পাসপোর্ট জালিয়াতির তদন্তের অগ্রগতি যত হচ্ছে ততই কিন্তু নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে, এবং এখনও পর্যন্ত যে তল্লাশি অভিযানে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ পাসপোর্ট তৈরি
তৈরির জন্য, বাংলাদেশি নাগরিকদের জন্য জাল ভারতীয় পাসপোর্ট তৈরির জন্য যে সমস্ত নথিপত্রের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বার্থ সার্টিফিকেট, এবং তার পরবর্তীতে প্রয়োজন হয় ভোটার কার্ড, এবং তাছাড়াও যেটা দরকার হয় সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তার মার্কশিট বা একেবারে গোড়ায় গলত হয়ে গেল। একটা জীবন শুরু হয় বার্থ সার্টিফিকেট দিয়ে, তারপর তো পর্যায়ক্রমে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো তো অনেক পরে আসে। বার্থ সার্টিফিকেট মানে তো একেবারে গোড়ায় গলত হয়ে যাচ্ছে। একদমই সেই জায়গা থেকেই এই বার্থ সার্টিফিকেটগুলো যে জায়গাগুলো থেকে তৈরি করা হতো সেই সমস্ত জায়গাতে তদন্তকারীদের তরফ থেকে যে সেটা কতটা সঠিক বা তার সত্যতা কতটা আছে সেগুলো যাচাই করার জন্যে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছিল। শুধুমাত্র যে এই সমস্ত পুরসভা বা গ্রাম পঞ্চায়েত নয়, তার পাশাপাশি সংশ্লিষ্ট যে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, ব্যাংক পাসবুক থেকে শুরু করে আধার কার্ড, এমনকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে, সব জায়গাতেই কিন্তু এই সমস্ত নথির কপি পাঠিয়ে পুলিশের তরফ থেকে তার সত্যতা যাচাইয়ের জন্য চিঠি দেওয়া হয়েছিল। এবং সেই চিঠির উত্তরে ইতিমধ্যেই যেটা আমরা পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে জানতে পারছি যে উদ্ধার হওয়া সমস্ত নথি যে ভুয়ো বা জাল সেই সংক্রান্ত তথ্য কিন্তু এসে পৌঁছেছে। অর্থাৎ এই চক্রের জাল যে কতদূর বিস্তৃত ছিল এবং তারা এখনো পর্যন্ত জানে না, তদন্ত সাপেক্ষ। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। এদিকে চয়নিকা, এরকম যখন পরিস্থিতি, আমাদের নদিয়ার দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোর অ্যাকশন, একদম অ্যাকশন মোডে পুলিশ। কারণ গতকালের পর আজ ফের জালে 6 জন, এমনটাই জানতে পারা যাচ্ছে। 3 অনুপ্রবেশকারী এবং 3 দালালকে গ্রেপ্তার করলো পুলিশ। আর ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মহাদেব রয়েছে। মহাদেব, এদেরকে ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের বিষয়ে আর ঠিক কি তথ্য পুলিশ দিচ্ছে? গতকাল থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু 15 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে আবার 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশকারীদের সাহায্য করা বা তাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে। গতকালকে যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে 10 জন বাংলাদেশি ছিলেন, আজকে রয়েছে 3 জন বাংলাদেশি। আর এই 3 জন বাংলাদেশি কিন্তু বাংলাদেশের চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তারা অনেকে বলছেন কর্মসংস্থান নেই, যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, সেই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন, অনেকে নিরাপত্তার অভাব বোধ করছেন, কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না, ফলে কর্মসংস্থানে তারা যেতে পারছেন না, ফলে একটা অনাহারে থাকার মতো একটা পরিস্থিতি তাদের তৈরি হয়েছে। সেই কারণেই তারা বাঁচতে, অর্থাৎ দুমুঠো অন্যের তাগিদে তারা অনেকে চলে আসছেন, বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশ করছেন। আর এই বাংলাদেশে প্রবেশ করতে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করতে গিয়ে মূলত তাদেরকে দালাল ধরতে হচ্ছে এবং সেই দালালের মধ্য দিয়ে তারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করছেন। এই যে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তারপর সীমান্তবর্তী এলাকাগুলি যেগুলি রয়েছে সেইগুলি যেমন নজরদারি জোরদার করা হয়েছে, যে বিভিন্নভাবে নজরদারি চলছে। পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে এই সকল বাংলাদেশিদের গ্রেপ্তার করছে। মানে বলা যেতে পারে যে সীমান্তের এই মুহূর্তে কিন্তু কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু যে সকল জায়গায়, মূলত নদিয়া জেলার একাধিক জায়গা রয়েছে, বেশ কিছু জায়গা যেখানে কিন্তু সীমান্তের অনুপ্রবেশকারীরা তারা চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশের, তাতে সাহায্য করছে দালালরা, যদিও তাদেরকে জোর অ্যাকশনে নেমেছে একেবারে জেলা পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে। এই তথ্যই সামনে আসছে। নজর রাখো মহাদেব, অনেক ধন্যবাদ। আর এই অনুপ্রবেশকারী তো ঢুকে পড়ছে পার্ক স্ট্রিটে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বর্ষবরণের রাত কিংবা 25শে ডিসেম্বর আগে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছিল, তার কারণ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আর এবার পার্ক স্ট্রিট চত্বর থেকে গ্রেফতার হলো সন্দেহভাজন এক অনুপ্রবেশকারী। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে মার্কুইট স্ট্রিট এলাকা থেকে পাকড়াও করা হয় তাকে। অভিযোগ, 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর রহমান। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো খতিয়ে দেখছে আপাতত পুলিশ। 12 বছর ধরে নাকি বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতো আবিদুর। ভেবে দেখুন, 1 বছর 2 বছর না, একেবারে 12 বছর ধরে, এমনটাই খবর পুলিশ সূত্রে। আবারও পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। আর এবার পার্কস্ট্রিট থানা এলাকার কলিং লেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবিদুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই আবিদুর রহমানের দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে যাতায়াত ছিল, এমনকি সে অবৈধভাবে বা কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন। এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কলিং লেনে অভিযান চালিয়ে এই আবিদুর রহমান নামের বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। এমনকি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় জাল
আধার কার্ড, প্যান কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এমনকি এই সমস্ত নথিপত্র সে কোথা থেকে তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, সেই বিষয়গুলো একদিকে যেমন জানার চেষ্টা করছে তদন্তকারীরা, তার পাশাপাশি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই আবিদুর রহমান প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল। এমনকি কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। আরও যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সেগুলো কোথা থেকে কীভাবে তার কাছ থেকে এলো সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এদিকে জঙ্গি নিশানায় শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক রিপোর্টের পরই বাড়ল বিরোধী দলনেতার নিরাপত্তা। প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে, নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যে কোনো আউটডোর কর্মসূচিতে কেন্দ্রীয় সিকিউরিটি শিল্ড এবং লোডেড অস্ত্র সঙ্গে রাখবেন। মিডিয়া বাইট স্টেজ থেকেই দেওয়া হবে। জেড ক্যাটাগরির মুভমেন্ট Z+এর মতো হবে। 22 জনের সশস্ত্র বাহিনী কনভয় থাকবে। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে, পিছনে এবং দুপাশে ঘিরে থাকবে সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় গেলে পরিস্থিতি বুঝে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে। মহিলার নিরাপত্তা রক্ষী ফিরিয়ে আনা হবে। বিধানসভায় বাইরে নিরাপত্তা রক্ষী তো থাকবেই, বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিরোধী দলনেতার ঢোকার ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন সেটা নিশ্চিত করতে হবে। কেউ বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তুলতে গেলে সার্চ করবেন নিরাপত্তা রক্ষীরা। প্রতিটি কর্মসূচি এবং শুভেন্দুর গতিবিধির প্রতি ঘন্টা স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হবে। আগে 12 ঘন্টা অন্তর জানানো হতো। এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল পুলিশ। জঙ্গিদের নিশানায় শুভেন্দু অধিকারী এ নিয়ে বলতে গিয়ে বুধবার অর্জুন সিং অভিযোগ করেন জিহাদিদের সঙ্গে রাজ্য সরকারের যোগ সাজে। এরপরেই ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুন সিং এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে 24 ঘন্টার মধ্যে বিজেপি নেতা অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজিরা দিতে বলে নোটিশ পাঠিয়েছে পুলিশ। অর্জুন সিং সেদিন ঠিক কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তার কি বক্তব্য শোনাবো। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। এবার মালদার একটা খবর নিয়ে, মালদায় অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য। যে খবর পাওয়া যাচ্ছে চাঁচলের আমবাগান থেকে উদ্ধার হওয়া দেহ মহিলার বলে অনুমান। এই মুহূর্তে কিছু আপডেট এসেছে আমাদের কাছে। শুভদোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভদোষ, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশের ধারণা করছে, তদন্ত করছে, ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই এলাকার 7 জনের মতো ব্যক্তির সঙ্গে পুলিশ কথা বলেছে, জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি পুলিশ মনে করছে যে এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান যে এরা বহিরাগত কোনো দুষ্কৃতী এবং তারাই সেই মহিলার উপর অত্যাচার চালায় এবং মহিলাকে খুন করে সেখানে আগুন জ্বালিয়ে পাশের যে খড় রাখা ছিল, শুকনো খড়, সেই শুকনো খড় দিয়ে তাকে আগুন জ্বালিয়ে তার দেহ আগুন জ্বালানো হয়। তো এখন কথা হচ্ছে যে এটা স্পষ্ট এখনো নয়, সেটা ময়নাতদন্তের পর বলা যাবে যে খুন করার পর আগুন জ্বালানো হয়েছে, সে তখন মৃত নাকি তখনও সে জীবন্ত ছিল, এই প্রশ্নটা কিন্তু উঠছে পুলিশের কাছে। তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই যেটা খানিকটা হলেও স্পষ্ট হচ্ছে যে যারা দুষ্কৃতিকারী রয়েছে, যারা অপরাধী, তারা সম্ভবত বহিরাগত।
পুলিশের এখন অনেকটাই ধারণা এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে এবং সেই রকম ভাবেই তারা কিন্তু তদন্ত করছে। বেশ, ধন্যবাদ শুভতোষ। পুলিশ এবং স্থানীয়রা কে কি বলছেন শোনাবো আপনাদের। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। উপস্থিত হয়েছে এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা তো কি হতে পারে। স্যার মেয়ে হতে পারে স্যার, কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি এটা কি মহিলার দেহ, সেটাও এখন কনফার্ম নয়। আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার, দেখা যাক এখন। আর তন্নিষ্ঠা কি কাণ্ডই না করছে বাঘিনী জিনাত, একেবারে লেজে খেলাচ্ছে বন দফতরের কর্মীদের, কোনো মতেই তাকে বাগে আনা যাচ্ছে না। একবার এই পাহাড় তো একবার ওই পাহাড়, রীতিমতো লেজে খেলাচ্ছে জিনাত। ফের অবস্থান বদল করেছে বাঘিনী, জানা যাচ্ছে টানা 5 দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে আবার অবস্থান পরিবর্তন। বান্দোয়ান থেকে এবার মানবাজারের জঙ্গলে বাঘিনী জিনাত। দাবি করছে বন দফতর, শুক্রবার ভোরে বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি বিট অফিস সংলগ্ন জঙ্গলে। বাঘিনীকে ধরতে রীতিমতো হিমশিম অবস্থা বন দফতরের। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি তপন। তপন, কি অবস্থা? মানে বন দফতর কোনোভাবেই কাবু করতে পারছে না, বাঘে আনতে পারছে না, এ তো গ্রামবাসীদের জন্য বিরাট মাথা ব্যথার কারণ। একদমই, দেখো এই এলাকা যে এলাকায় ঢুকেছে তার আশেপাশে বেশ কয়েকটি গ্রাম আছে। তোমায় বলি যে জঙ্গলের মধ্যে বর্তমানে অবস্থান এই বাঘিনীর, তার ঠিক সামনেই রয়েছে এই জঙ্গল লাগোয়া বিট অফিস এবং তারপরেই লোকালয় বাজার। ফলত এই বন দপ্তরে এখন মাথা ব্যথার কারণ হচ্ছে এইটাই যে এই ডুমরি বা এই জঙ্গল থেকে যেন না লোকালয়ের দিকে চলে যায়। ফলত গোটা ডুমরি বা এই যে জঙ্গল, সেই জঙ্গলকে নেট দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হয়েছে। পাশাপাশি তোমায় বলি যে ড্রোন ক্যামেরা দিয়ে চেষ্টা হচ্ছে যে কি কোন জায়গায় অ্যাকচুয়ালি এই বাঘিনীর অবস্থান রয়েছে। পাশাপাশি গুমপাড়ানি বন্দুক নিয়ে জঙ্গলে এই মুহূর্তে বনকর্মীরা ঢুকে পড়েছেন। একদিক দিয়ে যেমন তাড়া করে নিয়ে আসা হচ্ছে, অন্যদিকে নেট দিয়ে যদি তাকে আটকানো যায় সেই পদ্ধতি অবলম্বন করেছে বন দপ্তর। এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, গোটা গ্রামের লোকজন এসে গোটা এলাকায় জড়ো হয়েছে। ফলত গ্রামবাসীদের একদিকে যেমন ভয়, তেমনি অন্যদিকে একটা উৎসাহ দেখা যাচ্ছে বাঘিনী বাঘ দেখতে পাবো বলে। ফলত এলাকায় প্রচুর ভিড় জমিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। কিন্তু এই এলাকার গ্রামবাসীরা জানাচ্ছেন যদি এখান থেকে এই বাঘিনীকে আটক বা কবজা করতে না পারেন তাহলে কিন্তু আর বন দপ্তরের পক্ষে সব তাকে কবজা করা সম্ভব নয়। তার কারণ এটা হচ্ছে ডুংরি, এটা একটা ছোট একটা ডুংরি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে যদি না পারে অন্য গভীর জঙ্গলে যদি চলে যায় জঙ্গল যেমন, তাহলে তাকে বাগে আনা আরো মুশকিল হয়ে যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ তপন। এদিকে দেখুন, আবহাওয়া একটা খামখেয়ালিপনা চলছিল। 10 বছরের সব থেকে উষ্ণতম বড়দিন দেখেছে বাংলা। তার মধ্যে এবার মেঘ কাটতে সাময়িকভাবে কমলো সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু দিল্লিতে। কাল দক্ষিণবঙ্গের 3 জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হতে পারে। ঝঞ্ঝা সরলে বর্ষবরণের সময় শীত ফেরার আশা। বছরের শেষ রবিবার শিয়ালদহ শাখায় বাতিল থাকছে 45টি লোকাল ট্রেন। দমদম জংশন স্টেশনে ডাউন সাব আরবান লাইনে হবে মেরামতির কাজ। ফলে শনিবার রাত 11টা থেকে টানা 7 ঘন্টা ওই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। ফলে বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, ডানকুনি, হাসনাবাদ এবং শিয়ালদা মেন শাখায় ট্রেন পরিষেবা। ফলে বর্ষ শেষে চরম দুর্ভোগের আশঙ্কায় নিত্যযাত্রীরা।